দেখে মনে হচ্ছে সিলেটে সাদা পাথর এলাকায় আসছি। আমার নিজেকে এখন মনে হচ্ছে আমি একটা মারম্যান, আমি মৎস্যকুমারী। এই প্রকৃতির এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে আমরা কি তুচ্ছ। আমি কৃষিকাজ করতে চাই, কিন্তু আমার বাপ দাদার তো সম্পত্তি নাই। তো প্রকৃতির কাছে চলে গেলে আমি একটু উদাস হয়ে যাই। আমরা কিন্তু এখন নেটওয়ার্কের বাইরে, এই পুরো এলাকা জুড়ে কোনো নেটওয়ার্ক নেই। দেখুন, আপনারা বলুন তো এনারা কোন দেশি? ভয়ও লাগে, আবার পানির শব্দ শুনতে খুব ভালো লাগে। দুষ্টু বাচ্চারা, আজকে যাব ঝর্ণা দেখতে, চলুন। ওই যে অদূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলকে মাইল খালি জমি ভাই, কিচ্ছু নাই। বরফের দেশ এটা, হচ্ছে যে 6 মাস হচ্ছে বরফ দিয়ে ঢাকা থাকে। তাও গরমকাল আসলে কত পরিমাণের গাছপালা আপনি দেখতে পাবেন, কত রকমের হচ্ছে সবুজ। আমরা যেখানে যাচ্ছি সে জায়গায় যেতে ক্যালগারি শহর থেকে 1.5 ঘন্টার মতো গাড়িতে করে যাওয়া লাগে। এই জায়গাটা মানে আমরা যতক্ষণ পর্যন্ত শহর থেকে ভিতরে আগাচ্ছি, এত সুন্দর দেখতে মনে হচ্ছে আমি কক্সবাজার আছি এখন বর্তমানে, মানে এরকম একটা ভাইব দিতেছে। ইউ নো হোয়াট আই মিন। আর এখানে এই রাস্তার দুই পাশেই আশেপাশে অনেক অনেক ফার্ম হাউস। কেউ হচ্ছে যে বেরিজ চাষ করে, আবার কেউ হচ্ছে যে ঘোড়া পালে, কেউ গরু পালে, আবার অনেকের এখানে হচ্ছে ভ্যাকেশন হোম, যারা অনেক 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 বড় লোক, তাদের বাড়ি আছে এখানে। খুব সুন্দর সুন্দর বাড়ি রাস্তার দুই পাশেই, আর পাহাড়। আর এখন যেহেতু গরমকাল, সেজন্য আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন। যদি শীতকাল হতো আমরা দেখতাম হচ্ছে যে পাহাড় পর্বত মানে সব সাদা হয়ে আছে, বরফে ঢাকা। প্রায় 4 থেকে 5 মাসের জন্য বরফে পুরাটা হচ্ছে ঢেকে থাকে, কোনো কিছুই করার নাই। তখনকার সৌন্দর্য আবার মানে আলাদা রকম, মনে হয় যে আপনি বরফের মধ্যে হাঁটতেছেন, এরকম আর কি। এই যে মাইলকে মাইল জমি, আমিও চাই আমার জীবনে একদিন মাইলকে মাইল জমি থাকবে। আমি একজন চাষি হয়ে কাজ করব, আমি আমার নিজের সবজি চাষ করব, নিজের গরু পালবো, গরু থেকে আমি দুধ দোয়াবো, তারপরে নিজের মুরগি থাকবে, আমি মুরগির ডিম সকালে হচ্ছে যে আমার নাস্তায় খাবো, নিজের একটা ছোট্ট পুকুর থাকবে, পুকুরের মাছ আমি বড়শি দিয়ে ধরবো। আহা, কত কত স্বপ্ন আমার। দোয়া করবেন যেন ওই স্বপ্ন একদিন পূরণ করতে পারি। আমরা যে এতক্ষণ ধরে মাইলকে মাইল জমি দেখে আসছি, এখন আমরা একটা ছোট্ট একটা শহরে ঢুকলাম। খুব বেশি বড় না, খুবই ছোট, ভালোই লাগছে। এই শহরটার নাম হচ্ছে সেন্ট লুইজিয়ান শহর বা ভ্যালি, আপনারা বলতে পারেন। ভ্যালি তো শহর, আমি জানি না আসলে। পুরো মনে হচ্ছে একটা ক্লাসিক শহরে চলে আসছে, মানে ওই আমলে যে সিনেমার মনে হয় শুটিং করে খুব আরাম হবে এই শহরটায়। সুন্দর, কি সুন্দর একটা শহর। মনে হচ্ছে আগেরকার মানে 1940s এ চলে আসছি, 1940s এ চলে আসছি, এরকম মনে হচ্ছে এই শহরটা দেখে। আর আমার এই শহরটা দেখে প্রথম কথাই হচ্ছে যে মাথায় আসছে যে সিনেমার শুটিং করতে খুব আনন্দ হবে। ছোট একটা শহর, মানে ক্রু থাকবে খুবই কম। ও, আমার জীবনে আরেকটা ইচ্ছা আছে, আমি সিনেমা বানাতে চাই। আমার জীবনে যে কত কত ইচ্ছা আপনারা তো জানেন না। হ্যাঁ, সে যাই হোক। তো এই গ্রামটা দেখে আমার মনে হয়েছে যে এই গ্রামে শুটিং করতে খুব আরাম হবে, যে ছোট একটা টিম নিয়ে, ছোট একটা ক্রু নিয়ে খুব আরামে সিনেমা শুটিং করে শেষ করে দেয়া যাবে আর কি। যে একটা গ্রামের দৃশ্য থাকবে, তারপরে অনেক অনেক ঘোড়া থাকবে, তারপরে বন্দুক নিয়ে গোলাগুলি করতেছে লোকজন, ও যে কাইন্ড অফ শোলে টাইপের। এখন আমরা শহরটা ছেড়ে আবার একটু সেই অদূরে যাব, আমাদের যে গন্তব্যস্থল, ওখানে সেই ঝর্ণাটা দেখতে। দেখি কতক্ষণ লাগে আবার এই শহর থেকে। বীজ চাষ করে এখানে, একটু পর যে গ্রিন হাউস আমি দেখতেছি এখানে, একটু পর হচ্ছে প্রত্যেকটা বাসা বা ইয়াতে গ্রিন হাউস টাইপের দেওয়া আছে। মনে হচ্ছে যে এরা এখানে বিও চাষ করে, হানি। ওই যে সেই অদূরে দেখা যাচ্ছে হলুদ হলুদ, ওগুলো মনে হয় ক্যানোলা ফুল। তো ওই ফুলে অনেক অনেক মৌমাছি আসে। তো আমার মনে হয় আশেপাশে লোকজন, যেহেতু এই সব এলাকায় হচ্ছে যারা থাকে, তারা অনেকে ফার্ম করে এখানে। আমি লাস্ট টাইম মানে আমার স্ট্যাম্পিডের ভিডিওতে দেখাচ্ছিলাম যে মধুর বা হচ্ছে যে মধু চাষের আলাদা একটা স্টল ছিল বা দোকান ছিল। ওখানে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে মধু চাষ করে বা কি কি করতে হয় মধু চাষ করার ক্ষেত্রে।
তো এসব যারা হচ্ছে শহরের অদূরে থাকে ফার্ম হাউসে, তারা অনেকে আছে মধু চাষ করে, অনেকে আছে হচ্ছে যে হাঁস মুরগি পালে, নিজেদের গরু পালে, আর ওখান থেকে তারা হচ্ছে ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, যেগুলো আমরা জানি হচ্ছে যে অর্গানিক ফসল। এটার বাংলা একটা সুন্দর একটা বাংলা নাম আছে, এই যে অর্গানিক ফসলের। অর্গানিক তো একটা ইংরেজি শব্দ, কিন্তু অর্গানিকের বাংলা একটা খুবই সুন্দর একটা শব্দ আছে, আমার এটা মনে পড়তেছে না। আমি মাঝে মধ্যে হচ্ছে যে এরকম ভুলে যাই, আমার ব্রেনটে জানি কি হয়েছে আমি জানি না, ব্রেনটে মনে হয় ঘিলু কমে যাচ্ছে। তো এই তো এই আর কি, আমরা এক জায়গায় এসে থামছি, এখান থেকে আমরা কি জানি দেখি নেমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে মাইলকে মাইল জমি আমরা দেখে আসছি, তো অনেক জায়গায় হচ্ছে যে সাইনবোর্ড দেওয়া আছে যে ক্যানোলা চাষ করে। তো এখানে হচ্ছে যে আলবার্টা ক্যানোলা চাষ করার জন্য বেশ সমৃদ্ধ, এবং তারা হচ্ছে যে ক্যানোলা যে তেল, তারা এটা হচ্ছে যে বিদেশে আবার এক্সপোর্টও করে। আর ক্যানোলা ফুলে প্রচুর পরিমাণে মৌমাছি আসে, সেজন্য অনেকেই মধু চাষ করে ওই মৌমাছি থেকেই। আর হচ্ছে গতবার যে স্ট্যাম্পিডে আমি দেখাইছিলাম যে কৃষি কাজের যে বিভিন্ন স্টল দেওয়া আছে, বিভিন্ন যে দোকান নিচ্ছে তারা, ওখানে কিভাবে ক্যানোলা তৈরি মানে ক্যানোলা চাষ করতে হয়, কিভাবে তেল সংরক্ষণ করতে হয়, সবকিছুই দেওয়া ছিল বা সবকিছুই তারা দেখাচ্ছে ওখানে। আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি গত যে স্ট্যাম্পিডের একটা ভিডিওতে বলেছিলাম যে আলবার্টা প্রভিন্সটা গরুর জন্য বিখ্যাত, বিশেষ করে হচ্ছে গরুর অ্যাঙ্গাস বিফ ওরা হচ্ছে এক্সপোর্ট করে। আর আলবার্টার হচ্ছে যে নিজেদের আর কি মানে চলার জন্য গরুর দুধ, তো যেহেতু গরু পালে গরুর দুধ তো আছে, ওইটা হচ্ছে বোনাস তাদের জন্য, এই আর কি। আর লাস্ট একটা ব্লগে যে ল্যান্ডস্কেপ আপনারা দেখেছিলেন ব্যানফের যে ল্যান্ডস্কেপ, ওটার থেকে আজকের ল্যান্ডস্কেপটা কিন্তু একটু আলাদা। আজকেরটা দেখে মনে হচ্ছে খুব ওয়েস্টার্ন একটা ভাইব। তারপরে আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, এখানকার যে মাইলকে মাইল আপনারা জমি দেখেন, এগুলার যারা আসল মালিক, তারা হচ্ছে প্রায় কয়েক প্রজন্ম ধরে তারা হচ্ছে এই কৃষি কাজ করতেছে, মানে আসল বাড়ি এবং ওদের হচ্ছে যে সব জমির মালিক কিন্তু ওরাই, কয়েক জেনারেশন ধরে ওনারাই হচ্ছে যে কৃষি কাজ করতেছেন, গরু পালতেছেন, তারপর হচ্ছে ক্যানোলার চাষ করতেছেন, ঘোড়া পালতেছেন, বা যত যাই করার লাগে ওনারাই এই দেশে এগুলো করে আসতেছেন। এবং ও এই মানে কানাডা যেহেতু বিশ্বের দ্বিতীয় বড় দেশ, সে অনুযায়ী মানে এখানকার যারা জমির মালিক আছেন তারাও হচ্ছে যে সবাই কৃষিকাজ করে, তারা সবাই ফার্মার এবং কয়েক জেনারেশন ধরে ফার্মার। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে বলি, তাহলে আমাদের দেশে কৃষকরা তারা সবচাইতে গরিব। তারা মানে অনেকেই যারা কৃষিকাজ করেন তারা কিন্তু নিজেদের নিজস্ব জমিতে হচ্ছে যে কৃষিকাজ করেন না, তারা জমি বর্গা নিয়ে তারা হচ্ছে যে তাদের কৃষি কাজ করে। কিন্তু তারা যে কৃষিকাজ করতেছে, তারা যখন ফসল ফলাচ্ছে তার দাম ঠিকঠাক পাচ্ছে না, বা হচ্ছে যে সারের দাম বেশি, তারা হচ্ছে যে দেখা যায় যে তাদের লাভের থেকে লসের সংখ্যাটাই বেশি। তো এভাবে মানে কারা কৃষিকাজ করবে? আসলে আমাদের বাংলাদেশের জমি এত এত উর্বর, ওই জমি থাকলে হচ্ছে যে অন্যান্য দেশের লোকজন কি করতো তা মানে কল্পনাও করতে পারবেন না আপনারা। কিন্তু আমাদের দেশের লোকজন তারা দিনকে দিন কৃষিকাজের প্রতি অনীহা দেখাচ্ছে। যেমন আমি আমাদের জেনারেশনের কথা যদি বলি, আমি কৃষি কাজ করতে চাই, কিন্তু আমার বাপ দাদার তো সম্পত্তি নাই, তো আমি কৃষি চাষ কিভাবে করব? হয় আমাকে জমি বর্গা নিতে হবে, নয় আমাকে এমন জায়গায় যাইতে হবে যেন আমি হচ্ছে যে মাইলকে মাইল জমি কেনার আমার সামর্থ্য থাকে, যেন আমি কৃষি কাজ করতে পারি। তো আমাদের দেশের যাদের জমি অহরহ জমি আছে, বাপ দাদা বা 14 পুরুষের, তাদের উচিত এগিয়ে আসা, কৃষিকাজে হচ্ছে যে চলে যাওয়া বা কৃষিকাজে ফেরত যাওয়া। সেক্ষেত্রে হচ্ছে যে আমার বয়সী যারা আছেন আপনারা, যদি আপনারা আমার ব্লগ দেখেন বা আমার ভিডিও দেখেন, বা হচ্ছে যারা একটু সিনিয়র আছেন, আপনাদের জমি আছে, আপনারা চাইলে হচ্ছে কিন্তু কৃষি কাজটা বাড়াইতে পারেন। আবার আমাদের দেশ হচ্ছে যে কৃষিকাজে খুবই সমৃদ্ধশীল একটা দেশ। আপনারা যদি দেখেন ভিয়েতনাম বা থাইল্যান্ড, তাদের মূল
হচ্ছে যে তারা যেগুলো এক্সপোর্ট করে তাদের মূল কিন্তু কৃষিজ দ্রব্য, তারা হচ্ছে যে ওইসবই এক্সপোর্ট করে বিভিন্ন দেশে, যেহেতু তাদের জমি উর্বর। কিন্তু আপনারা যদি চিন্তা করেন ভিয়েতনাম বা থাইল্যান্ডের থেকেও আমাদের দেশের জমি আরো উর্বর। তো সেক্ষেত্রে আমাদের উচিত ছিল কৃষির দিকে ফোকাস করা, কিন্তু আমাদের দেশের লোকজন ফোকাস করছে গার্মেন্টসের দিকে। তো এই গার্মেন্টস হচ্ছে যে এক্সপোর্ট যে করতেছে, গার্মেন্টসের যে এত এত ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে আছে, ওই গার্মেন্টসের হচ্ছে যে ওয়েস্টেজ যেগুলো, সেগুলো পড়তেছে নদীতে, নালাতে, খালে, বিলে, যেখানে ইচ্ছে সেখানে। সেক্ষেত্রে আমাদের দেশের হচ্ছে যে পানি তো নাই, পানির তো হচ্ছে যে নদী তো মারা যাচ্ছে দিনকে দিন, নদীর যে হচ্ছে যে জীববৈচিত্র্য আছে ওইটাও হারাই যাচ্ছে। তারপরে মাটির যে হচ্ছে যে বৈচিত্র্য আছে সেটাও দিনকে দিন হচ্ছে যে মানে উর্বরতা কমে যাচ্ছে। তো আমি বলবো আমাদের কৃষিকাজের প্রতি ফোকাস হওয়া উচিত, কৃষিকাজ করা উচিত আমাদের সবার। হাম্বা হাম্বা এই পাশের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমি আমার বাড়ি যাচ্ছি। আমার বাড়ি বলতে আমার নিজের কোনো বাড়ি না, আমার বাপের বাড়ি। তো এই তো দেখে মনে হচ্ছে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছি। অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমার জন্মস্থান বা আমার বাড়ি কোথায়। তো আমি যেহেতু বাড়ি থেকে অনেক বছর ধরে বাইরে, আমি বাড়িতে যাই না খুব একটা, বা হচ্ছে যাওয়া হয় না, পড়ালেখার চাপে হোক বা হচ্ছে যে অন্য কোনো কারণে হোক বাসায় যাওয়া হয় না আমার খুব একটা, বছরে একবারে দেখে আসি। আর যেহেতু হচ্ছে যে আমার মা থাকে এক জায়গায়, আমার বাবা থাকে এক জায়গায়, আমার ভাই থাকে আরেক জায়গায়, তো সেভাবে আমাদের সময় যখন মিলে ওই টাইমে আমরা হচ্ছে যে গিয়ে দেখা সাক্ষাৎ করি আর কি। তো আজকে এই যে যাচ্ছি, যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে ঠিক আমি খাগড়াছড়িতে বেড়াতে যাচ্ছি আর কি। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি, আর মাত্র গাড়িতে করে যেতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। দেখেন কি সুন্দর হচ্ছে যে সবুজ, কি সুন্দর পাহাড়, মনে হচ্ছে আমি দার্জিলিং আছি। প্রকৃতি দেখতে দেখতে ভিডিওতে যে কথা বলবো এটাই মনে থাকে না, ভেবে হচ্ছে যে আমি পাই না যে আপনাদের সাথে কি বলবো। এত এত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে তো একটু মানে কয়েক মিনিটের জন্য দেখাতে পারছি না আসলে। আমি নিজের চোখে যেটা দেখতেছি, আর আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি আমি প্রকৃতির একজন মানুষ, প্রকৃতির কাছেই আমি থাকতে চাই সব সময়। তো প্রকৃতির কাছে চলে গেলে আমি একটু উদাস হয়ে যাই, আমার কথা হারিয়ে যায়, আমি কথার কোনো খেয়াল পাই না, কথা সব হারিয়ে যায়। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কিন্তু এখন নেটওয়ার্কের বাইরে, এই পুরা এলাকা জুড়ে কোনো নেটওয়ার্ক নেই। সবাই এখানে যাদের ফার্ম হাউস আছে বা কৃষিকাজ যারা করে, যারা ফার্মার, তারা মনে হয় স্টারলিংক ব্যবহার করে। আর বাংলাদেশে তো এখন স্টারলিংক আছেই। আপনারা যারা হচ্ছে যে ওই যে গ্রামের ওয়াইফাই নাই, সেই দুঃখে গ্রামে যেতে চান না, আপনারা চাইলে আপনারাও কিন্তু এনাদের মতো করে কৃষিকাজ করবেন আর হচ্ছে যে স্টারলিংক কিনে নেবেন, কোনো চাপ নাই। জীবন খুব সুন্দর। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই কাউন্টি বা জেলার নাম হচ্ছে কানানাস্কিস কাউন্টি। আর আমি একদম যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে শিপ রিভার ফল। আমার পাশেই একটা ঝর্ণা আছে। আপনারা যারা ঝর্ণায় গিয়ে থাকেন, আপনারা সচরাচর হচ্ছে যে যদি ঝর্ণার পাশে দাঁড়ান তখন একটা যে শীতল হাওয়া বয়ে যায়, আপনার সারা শরীর মন স্পর্শ করে যায়, যে একটা বাতাস। আমি এখন সেই বাতাসটা অনুভব করছি। মনে হচ্ছে আমার মন প্রাণ সব হচ্ছে যে শীতল করে ফেলতেছে। আর পানির যে কলকলানি শব্দ, এই শব্দটা আমার কাছে এতটাই প্রিয়। আমার মনে হচ্ছে আমি চোখ বন্ধ করে পানির শব্দটা শুনি এবং অনুভব করি। এই যে আপনারা ঝর্ণাটা পেছনে দেখতেছেন, এটা কিন্তু আসলে পুরাটাই একটা নদী। এটা হচ্ছে আমরা যে শহরে থাকি ওই শহরের একটা পাশে যে নদী আছে, এলবো নদী, এখান থেকে ওটার সৃষ্টি হয়েছে আমি যতদূর জানি।
আর আমরা একটু ঝর্ণার কাছাকাছি গিয়ে ঝর্ণাকে অনুভব করব। আমার নিজেকে এখন মনে হচ্ছে আমি একটা মারম্যান, আমি মৎস্য কুমারী। আমি হচ্ছে একটু সূর্যের আলো গায়ে লাগানোর জন্য পানি থেকে মাত্র উঠে আসছে। আমার আমি যেটা অনুভব করতেছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ঝর্ণা, পাহাড়, প্রকৃতি, নদী আমার খুবই পছন্দ। আমি এটা মন থেকেই খুবই ভালো লাগে। আর আমি আপাতত এখানে কয়েক ঘন্টা বসে থাকতে চাই। পানির কল কল শব্দ বা ঝর্ণার যে একটা নিজস্ব শব্দ আছে আমি সেটা শুনতে চাই। আশা করি আপনারাও হালকা পাতলা শুনতে পারতেছেন ঝর্ণার শব্দ। আমি জানি না কার কার পছন্দ ঝর্ণা দেখতে বা হচ্ছে যে পানির কলকল শব্দ শুনতে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কাদের কাদের পছন্দ। আর এই পানি যেহেতু গ্লেশিয়ার ওয়াটার বা গ্লেশিয়ারের পানি, এই পানি হচ্ছে অনেক ঠান্ডা, যেটা হচ্ছে যে অনেকে উপরে নদীতে গোসল করে, কিন্তু আমি চাইলেও গোসল করতে পারবো না। কারণ আমার যেই হচ্ছে যে আমরা যেই দেশের মানুষ, আমাদের শরীরের সাথে এই দেশের পানির হচ্ছে যে একাত্মতা হতে বা অ্যাডজাস্ট হতে আরো কয়েক বছর সময় লাগবে। আমি জানি না সেই কয়টা বছর আমি থাকতে পারবো কিনা। কারণ আমারও ইচ্ছা আছে যে আমি একটু পানিতে নেমে সাঁতার কাটবো বা একটু লেকে নামে গোসল করবো বা হচ্ছে যে একটু পানি হাতা পাতা করবো। এটা আমার পানি, যদিও আমি অনেক ভয় পাই, কিন্তু পানি তাও ঝর্ণা পছন্দ। চলেন আমি হচ্ছে যে দেখি ঝর্ণা আমার মতো করে, আর আপনারাও দেখেন আমার সাথে। আমি পানি অনেক ভয় পাই। আমি এক নাগার টাকায় থাকতে পারি না। মনে হয় যে হচ্ছে যে পানি আমাকে এসে হচ্ছে গিলে খাবে। ছোটবেলায় যে বাংলা সিনেমায় দেখতাম, যখন হচ্ছে যে তাদের অনেক বিপদ, যে ঝর্ণার স্রোত দেখায়, সমুদ্রের উত্তাল দেখায়, আমার এখন ওইটা ফিল হচ্ছে যে ওটার দিকে যদি আমি এক নাগার টাকায় থাকি, মনে হয় যে ওটা আমাকে নিয়ে চলে যাবে, আমাকে মেরে ফেলবে। দেখুন এখানে হচ্ছে সুন্দর আগুন জ্বালানোর ব্যবস্থা আছে, সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে। আপনারা চাইলে বা আমি চাইলে এখানে আমরা পিকনিক করতে পারবো। আশেপাশে আরো কয়েকটা স্পট আছে পিকনিক করার জন্য। আপনি নদীর পাশে ঝর্ণার কল কল শব্দ শুনতে শুনতে আপনি হচ্ছে যে পিকনিক করতেছেন। ব্যাপারগুলো কি দারুণ! দেখুন আপনারা বলুন তো এনারা কোন দেশি যে গাছের উপরে কাপড় শুকানোর জন্য টানিয়ে দিয়েছে। ভ্রমণ করতে এসে একটু তরমুজের জুস বানিয়ে এনেছিলাম, আর সাথে নিয়ে এসেছি কটা খাজুর। খাজুরটা একটু খেয়ে দেখি। এই প্রকৃতির এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে আমরা কি তুচ্ছ! আহারে মানব জাতি! পাহাড়ে যে আসলে আলো ছায়া খেলা করে, মেঘের যে আলো ছায়া খেলা, সেই খেলায় দেখুন এক পাশে সবুজ, আবার আরেক পাশে দেখা যাচ্ছে কালো পাহাড়। সেই অদূরে কালো পাহাড়। আমরা এখন আসছি একটা ক্যাম্প সাইটে। এখানে লোকজন আসে পরিবার, বন্ধু বান্ধব, পরিজন নিয়ে ক্যাম্পিং করতে।
যাদের হচ্ছে যে অনেক অনেক তেল শরীরে, অনেক অনেক সময়, তারা আসে, অথবা যারা ব্যস্ত থাকে তারাও আসে। এই ক্যাম্প সাইটটা হচ্ছে পুরা, আমরা একটু আগে যে ঝর্ণাটা দেখেছি ওই ঝর্ণা যে বয়ে আসছে সেই নদীর পাশেই অবস্থিত। আর এই পুরো ক্যাম্প সাইটটা বা পুরোটা জঙ্গলে একটা সাইট আছে, ওখানে শুধু আপনি ঘোড়া নিয়ে যাইতে পারবেন। আপনার যদি নিজস্ব কোনো ঘোড়া থাকে বা অনেকগুলো ঘোড়া থাকে, আপনি যদি মানে তাদেরকে নিয়ে আসতে চান তাহলে আপনি আসতে পারবেন। আর আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে ওই সাইডে আপনি ঘোড়া ছাড়াই যাইতে পারবেন না। এই যে লোকজন নৌকা নিয়েও আসছে, নদীতে হচ্ছে যে কায়াকিং করবে বা নৌকা চালাবে। আর এটাই হচ্ছে ক্যাম্প সাইট, আপনারা হচ্ছে পিকনিক করতে পারবেন নদীর পাশে। তারপরে হচ্ছে ঘোড়া নিয়ে আসতে পারবেন। ওই পাশে হচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে, আমি বুঝতেছি না ওগুলো গরু নাকি ঘোড়া, ওগুলো মনে হয় গরু। হ্যাঁ গরু, ইয়ে হাম্বা হাম্বা। আমার কাছে মনে হচ্ছে এখানে ছবিতে বা ভিডিওতে আরো বেশি সুন্দর লাগে এখানকার ল্যান্ডস্কেপ গুলা দেখতে। পাশে হচ্ছে নদী, নদী ওই যে নদী। লোকজন আবার এখানে পরিবার সহ সাইকেলিং করতে আসে, গাড়ি নিয়ে হচ্ছে যে পেছনে সাইকেল বেঁধে নিয়ে আসে। তো যাদের সাইকেল চালানোর শখ প্রকৃতির মাঝে, সেই সুব্যবস্থাও আছে। রাস্তাগুলো খুবই সুন্দর, আমাদের দেশের রাস্তার মতো ভাঙাচুরা না। আপনারা তো অবশ্যই গিয়েছেন বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ভ্রমণ পিপাসু লোকজন, আপনারা অবশ্যই খেয়াল করেছেন ওখানকার রাস্তা কেমন। এখানকার রাস্তাঘাট এত সুন্দর, যেহেতু এটা বরফের দেশ সেহেতু রাস্তাঘাট মেনটেন করতেই হবে ঠিকঠাক। কিন্তু তারপরেও আপনারা যারা ভ্রমণ পিপাসু লোকজন, আপনারা তো কোথায় কোথায় যান, সিলেট যান, নেত্রকোনা যান, তারপরে পার্বত্য চট্টগ্রামে যান, 3 জেলায়, আপনারা অবশ্য ওখানকার রাস্তার অবস্থা দেখেছেন। তো এই যে আমরা প্রতিটা জিনিস কেনার সময় এত এত পরিমাণে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দিই, এই ট্যাক্সের টাকায় মানে আমরা রাস্তা কেন পাই না। মানে আপনি ইভেন ঢাকা শহরে হচ্ছে যে মানে মিরপুরে যেহেতু ছিলাম, তো মিরপুরে হচ্ছে যে আমরা আর দেখেন আপনাদের রাস্তার চরিত্র দেখেন, গরুগুলো সামনে হচ্ছে যে আছে, তাদের মনে কোনো ভয় ধরন নাই। যেহেতু এই জায়গা জমি, তারপরে হচ্ছে যে রাস্তা সবই ওদের এবং তাহাদের বাপদের, সেজন্য তারা নির্ভয়ে এখানে চলাচল করছে। এবং দেখেন এক একটা সাইজ কিরকম, হাট্টা ঘাট্টা গরু, মোটা তাজা। হাই বেবি। আমি মিরপুরে অনেক বছর থেকেছি, তো মিরপুরে আমি প্রায় দেখতাম যে নতুন রাস্তা মাত্র কিছুদিন আগে ঠিক করে গেছে, ওই রাস্তা আবার খোঁড়া হচ্ছে, ওখানে লেখা আছে ওয়াসার কাজ চলিতেছে। এবং এটা হচ্ছে যে একটা জায়গায় বেশ কয়েকবার আমি দেখছি। তো এরকম আমি তো যখন মিরপুরে ছিলাম আমি হচ্ছে যে মানে আমার অনেকবার বাসা বদল করা লাগছে মানে কিছু কারণে। তো এরপরে যখন হচ্ছে যে ইউনিভার্সিটি শেষ করে পার্মানেন্টলি হচ্ছে যে আরেকটা জায়গায়, মানে মিরপুরেই আর কি, মিরপুরের ভিতরেই ছিলাম, ওখানে আসছি। তো ওটার আশেপাশেও একই ভাই, যে মানে ওয়াসার কাজ হচ্ছে যে শেষ হয় না। মানে সব এলাকা জুড়ে, আমি বেশ কয়েকটা এলাকা জুড়ে ছিলাম যে তাদের কাজ আর শেষ হয় না। দেখুন উইন্ডোজ এক্সপি, এখনো আলো আসে, জানালা খোলা রাখি। এই পুরো এলাকা জুড়ে মনে হয় হাগার হাগার গরু রয়েছে। আর এখন আমরা যাচ্ছি আরেকটা ঝর্ণা দেখতে। সূর্য আবার মেঘে ঢেকে গিয়েছে, এখন বাজে সন্ধ্যা 7:43। আজকে সূর্যাস্ত যাবে রাত 9:15। এই দেশে এসে আমি এই প্রথম ধুলো দেখলাম। মনে হচ্ছে সন্ধ্যা নামছে, আমার মনটা আবার হাহাকার করছে।
একদিন তো কাটতেই হবে। যেদিন কাটবো সেদিন দেখবেন আমি বড় পর্দায়। ও মাই গড, দ্যাট ইজ সো বিউটিফুল। এটা কি হচ্ছে যে ঘোড়ার চড়ানোর জন্য পার্সোনাল ফার্ম? আমরা কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? আমাদের এখানে কিন্তু এখনো নেটওয়ার্ক নেই, আমরা এখনো নেটওয়ার্কের বাইরে আছি এবং আমরা অনেকক্ষণ ধরে ড্রাইভ করে যাচ্ছি। এই রাস্তার মনে হচ্ছে কোনো শেষ নেই। আর আরেকটা ব্যাপার, আমাদের ব্রেনতে কিন্তু অনেক মাল। আমরা আসার আগে আমরা গুগল ম্যাপস থেকে ম্যাপ ডাউনলোড করে এসেছি। তো আপনারা যারা এই এলাকায় ঘুরতে আসবেন তারা কোনো রকম বিভ্রান্ত না হয়ে ঠান্ডা মাথায়, ব্রেনতে যেন মাল থাকে, সেজন্য আপনারা ম্যাপটা ডাউনলোড করে আসবেন। বিদেশ মানে তো বিদেশে আসলে কিন্তু একটু বুদ্ধি নিয়েই চলা লাগে, আপনারা তো সেটা জানেন। দেখুন রাস্তাটা কি সুন্দর। আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে ড্রাইভ করে এসে অবশেষে পৌঁছে গেলাম এলভো রিভার ফলসে। চলুন আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। সামনে নদী দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। আমি পাহাড়টা দেখে খুব এক্সাইটেড, সামনে থেকে দেখব। দেখে মনে হচ্ছে সিলেটের সাদা পাথর এলাকায় আসছি। দেখুন কত কত পাথর। আর এখানে যে শুধু আমরা আসি তা না, এখানে যাদের কুকুর আছে তারাও তাদের কুকুরকে নিয়ে ট্রেকিং করতে আসে বা হচ্ছে যে ক্যাম্পিং করতে আসে। তো এখানে একটা কুকুর দেখতে পাচ্ছি আমি এখন। আর কুকুর নিয়ে আসলে তাদেরকে অবশ্যই লিশ বেঁধে রাখতে হবে যেন আশেপাশের জঙ্গলের ভিতরে চলে যেতে না পারে। আমাদের ঝর্ণা দেখতে হলে একটু সামনে এগিয়ে যেতে হবে। মনে হচ্ছে সিলেটের সাদা পাথরের উপর দিয়ে হাঁটছি। আচ্ছা, আমিও কি এখান থেকে কয়েকটা পাথর উঠিয়ে নিয়ে যাব? আপনারাই বলুন তো। আমরা এখনো ঝর্ণার সন্ধান করছি, আমরা এখনো ঝর্ণার কাছাকাছি পৌঁছতে পারিনি। আমরা নদী পথে হাঁটছি এখন, নদীর পাশ ধরে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এটাই কি সেই ঝর্ণা? যে এটা তো নদী, এটাই কি সেই ঝর্ণা? তাই তো মনে হচ্ছে। ঝর্ণা যদি দেখতে চাই আমার মনে হয় ওই পাশ দিয়ে যেতে হবে। ওখানে আমি দেখতে পাচ্ছি ট্রেল বানানো আছে, সিঁড়ি পথে আমাকে যেতে হবে ঝর্ণাটা দেখার জন্য। চলুন আমরা গিয়ে দেখি। আমি এখন ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছি, এটাই প্রবাহিত হয়ে নিচে গড়িয়ে পড়ছে।
এখানে একটা সাইনবোর্ডে দেওয়া আছে 2013 সালে একটা বন্যা হয়েছিল, ফ্লাড জুন 2013। তো হচ্ছে যে এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমার এখন পড়তে ইচ্ছে করছে না, অনেক পড়াশুনো, আপনারা দেখে নিন। আমার আবার পড়তে ভালো লাগে না। এখানে দেওয়া আছে how do waterfalls change slowly, very slowly। এখানে ঝর্ণা যেন মানে কাছ থেকে দেখতে পারি সেজন্য সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে, একদমই কষ্ট হচ্ছে না। আমরা আরো কাছ থেকে যদি দেখি, দেখেন পানির যেই কলকলানির শব্দ হচ্ছে, এটা এদিক দিয়ে পড়তেছে। এটাই হচ্ছে যে ওয়াটারফল, এলবো রিভার ওয়াটারফল। একটু বেড়া ভেঙিয়ে যায়, এখান থেকে পড়লেই কিন্তু মৃত্যু। এই পানির স্রোত দেখে আমার মন উথাল পাথাল করছে। আমি এখন 1 ঘন্টা এখানে বসে ঝর্ণা দেখব। যদিও বা আমার কাছে এই ঝর্ণা যে স্রোত, এটাকে সবসময় মনে হয় যে একটা ইলিউশন। আমার কেন জানি ভয়ও লাগে, আবার পানির শব্দ শুনতে খুব ভালো লাগে। তো দুটোকেই আমি উপভোগ করার চেষ্টা করছি, আপনারাও আমার সাথে বসে উপভোগ করুন। আর এখানকার পানি এত পরিষ্কার, আপনি সেটা লেক বলেন বা নদী বলেন বা ঝর্ণা বলেন, মনে হচ্ছে প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে আর পাথর গণনা করা যাবে। দেখুন ঝর্ণাটা দেখতে কি অসুবিধা হচ্ছে, এই পাথরটা পুরোটা ঝর্ণা ঢেকে রেখেছে। এই পাথরটাকে যদি কোনোভাবে কেটে ফেলে দেওয়া যেত তাহলে দেখতে কতই না সুন্দর লাগতো আর সহজ হতো। আমার আসলে দেখে মনে হচ্ছে যে সিলেট আসছি, একটা ভাইব। ওই যে ওই পাশে ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যায়, আমার জীবনেও এই সাহস হবে না, জীবনে এটা করতে পারবো না ভাই। আমি পানি অনেক ভয় পাই। এটা কিভাবে করে? এখানে সুন্দর করে ম্যাপে দেওয়া আছে সবকিছু, আপনি এখানে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। এবং হচ্ছে এই এলবো ফলস ওয়াটারফল নিয়েও অনেক কিছু দেওয়া আছে ডিটেলসে, সেটা আপনারা দেখে নেবেন। আর আজকের মতো আমাকে যেতে হবে, রাত হয়ে গেল প্রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একজন সুনাগরিক হয়ে উঠবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো এখানেই বিদায়।